রাশেদ খান, ফরিদুল হক অনেক প্রসঙ্গ আসলে সামনে তুলে নিয়ে এসছে, যদি যুক্তি খণ্ডন করেন, আমার হাতে সময় একেবারে কম। আচ্ছা, মানে বেসরকারি খাতে আসলে যারা না, এটা নিয়ে আমি আমার মন্তব্য অলরেডি দিয়েছি, তার কাছে সমাধান চেয়েছিলাম। তিনি বলছেন যে আপনারা জাতীয় কনফারেন্স রাখেন, সেখানে তারা মন্তব্য দিবে। ঠিক আছে, অবশ্যই আমি মনে করি যে এর আগে যে সময় মানে জ্বালানি নিয়ে সংকট শুরু হয়েছিল, তখন সংসদে একটা কমিটি গঠন করা হয়েছিল, সামনে তো অধিবেশন হবে, তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আই থিঙ্ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চান। তিনি নিজেই বলেছেন যে আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না, আমরা একে অপরের পরিপূরক। তার মানে এই সংকট আমাদের অপোজিশনে যারা আছে তারা গণ অভ্যুত্থানের শক্তি, তাই না? আবার ক্ষমতায় যারা আছে তারাও গণ অভ্যুত্থানের শক্তি। আমরা কিন্তু কেউ দেশের শত্রু না, জনগণের শত্রু না। সুতরাং আপনি যেহেতু বুঝতেছেন যেটা এইটা জাতীয় সংকট, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এখন জাতীয় সংকট মোকাবেলা করার জন্য আপনাকেও তো এগিয়ে আসতে হবে, আপনার জায়গা থেকে আপনাকে প্রস্তাব দিতে হবে। এখনো পর্যন্ত আপনি সমালোচনা ছাড়া কোনো প্রস্তাব দিতে পেরেছেন, কোনো পরামর্শ দিতে পেরেছেন? আপনি এই ইস্যুকে পুঁজি করে বলছেন বিএনপিকে আর সময় দেওয়া যাবে না, বিএনপি পতনের আন্দোলন করতে হবে। তো বিএনপির পতন হলে কি আপনি ক্ষমতায় যেতে পারবেন? না, প্রস্তাবনা দেওয়া হয়েছে না, কোনো প্রস্তাবনা এখনো মধ্যে দেওয়া হয়নি। যদি সত্যি বসুন্ধরাকে দেয় তাহলে আমরা আসলে বিএনপি পতনের শোনেন, এর আগে যেটি বলছিল যে মানে তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের কথা বললেন, এই বিষয়গুলো আমার নজরে আসেনি, কোনো পত্রিকা এখনো পর্যন্ত আমি দেখি না। তিনি বললেন ফেসবুকে তারা লিখতেছেন, এটি আমি দেখেছি। সেতু বিভাগের ওয়েবসাইটে গতকাল উনি সেতু সচিবের সাথে মিটিং করে আসছে। আসিফ মাহমুদ যে সময়, শেষ করি আমি, আসিফ মাহমুদ যে সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ওই সময় অনেক জায়গায় অভিযোগ এসেছে। প্রবাসী সাংবাদিকরা থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ, আমি নাম বলছি না, বাংলাদেশের অনেক সাংবাদিকরা নিউজ করেছে। দেখেন, শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় ওইটা প্রকাশিত হয়েছে এরকম না। আসিফ মাহমুদ কাজ দেওয়ার বিনিময়ে 5 থেকে 10% কমিশন নিত ঠিকাদারদের কাছ থেকে। এখন এই যে দুর্নীতি হয়েছে ইন্টারিমের সময়, সেটা তো টিআইবি বলছে, এবং টিআইবির যে নির্বাহী পরিচালক সে ঐক্যমত কমিশনের সদস্য ছিল। তার মানে কি আপনাদের সরকারের আবার ডাইলুট তিনি করতেছেন, বলছেন টিআইবি ঘুষের কথা বলেছে, এটা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কথা বলেছে। ডাইলুট করেন না। আসিফ মাহমুদ কি সরকারের ছিলেন না? সরকারি কর্মকর্তা আর সরকার এক জিনিস না। সরকারে ছিল, শুনেন, সরকারি কর্মকর্তা সরকার, আপনি এটা করতেছেন, আপনি এটা জানেন না। আসিফ মাহমুদ সরকারে কতটুকু কি আছে দুর্নীতি ভাই? করেছে আর করে না সেটা আপনিও জানেন। ওপেন সিক্রেট, আপনি সরকারে আছেন, আপনি সে এটা কাজ ওপেন দেওয়ার করেন। কথা বলে সে দুবাইয়ে ওই যে প্রায় 2 সপ্তাহ মতো ছিল না বেসরকারি সফরে, কেন গিয়েছিল? যে পরিমাণ উপার্জন করেছে এটা আপনারা দুর্নীতি দমন কমিশনে ওপেন করেন রাখার জন্য। না, দুর্নীতি দমন কমিশনে হাসনাত এবং সার্জিস কেন গিয়েছিল? সরকারের থেকে আপনি এই ধরনের অভিযোগ দিতে পারেন সেখানে যাতে এই গাজী সালাউদ্দিন তানভীর, তাই না, তার বিরুদ্ধে যাতে সঠিকভাবে তদন্তটা না হয়, এজন্য ওই দুদকের চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছিল তো এনসিপি। সুতরাং দেখেন, গাজী সালাউদ্দিন, আপনারা এটা রিওপেন করেন, এই ফাইল রিওপেন করেন, তাই তো হবে, সময় দেন। এখনকার সংকট আপনিও বোঝেন যে এখন সরকার নানানমুখী ওই যে অতীতের উত্তরাধিকার সূত্রে যে সংকটগুলো রেখে গেছেন এগুলো মোকাবেলা করতেছে। আর আপনারা তো বিরোধী দলে, এখন এই মুহূর্তে তদন্ত শুরু করলে আপনারা বলবেন যে আমরা নাই, সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন। হ্যাঁ, এমনকি আপনারা বিএনপিকে নানান কারণে কৌশলগত অবস্থান নিতে হচ্ছে। আপনারা আপনাদের মিনিমাম এক দুজন নেতা দুর্নীতির সাথে আপোষ করতেছে। আচ্ছা, এবার শুনেন, তিনি আরো বলেছিলেন আমার বিষয়ে শুরুতে, এটার উত্তরটা এক লাইনে বলেন, আমাদের হাতে সময় কম, আমাদের আর কি অতিথি কেউ যুক্ত, ওনাকে দিয়ে শেষ করেন। আমার সর্বশেষ কথা হলো, দেখেন, উনি বলেছিলেন যে আমি কি আসলে গোয়েন্দা সংস্থার বড় বাপ পেয়েছি। আমি এখনো পর্যন্ত যতগুলো অভিযোগ উত্থাপন করেছি, দেখেন আজকে একটা অভিযোগ আমি তুলেছিলাম যে আসিফ মাহমুদ 2024 সালের 7 আগস্ট আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। তো এটি যখন মিডিয়াতে এসেছে, আসিফ মাহমুদ আমাকে মেসেজ করেছে, সে বলেছে যে ভাই এটা তো আসলে অফিসিয়ালি বলার জন্য আমি বলি নাই, আমার কাছে মেসেজ আছে। তো আমার প্রশ্নটা হলো যে গণ অভ্যুত্থানের সময় কে কি করেছে সেটা প্রকাশ করার দায়িত্ব কি আপনার না? যেমনিভাবে বিএনপি সরকারের দায়িত্ব বলছেন কারা কারা দুর্নীতি করেছে প্রকাশ করা, ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের সময় হাসনাত এবং সার্জিসের ভূমিকা সম্পর্কে নাহিদ ইসলাম মুখ খোলে না কেন? এবং আমি যে এই যে ইন্টারিমের 18 মাস এবং এখনো পর্যন্ত যে অভিযোগগুলো সামনে উত্থাপন করতেছি, এগুলো নিয়ে আপনাদের কেন প্রতিক্রিয়া নাই? আমি তো যা চাই যে নাহিদ ইসলাম, আমি যে বক্তব্যগুলো দিয়েছি, নাহিদ ইসলাম বলুক যে রাশেদ খান আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন, শোনেন, দুর্নীতির সাথে বিএনপি সরকার কোনো আপোষ করছে না, কিন্তু এনসিপির 1 ডজন নেতা নানানভাবে দুর্নীতির সাথে জড়িয়েছিল, থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনে, এটা কি দুর্নীতি না? এই যে আপনি বলতেছেন, আপনি নিজেই বলেছিলেন আমাদেরকে ধনিক শ্রেণী যারা আছে তারা অনুদান দিচ্ছে। আসিফ মাহমুদ নিজে বলেছে কিছুদিন আগে, নাহিদ ইসলাম ইন্টারিমের সময় বলেছিল, সেই ধনীরা কারা? দুর্নীতিবাজ নাকি আসলে সৎ লোক?
আপনারা এত স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাজনীতি করেন, রূপায়ণ কার্যালয়ের ভাড়াটা কে দেয় এখনো পর্যন্ত বলেন না। আমরা ফিরবো ভাড়া বাকি 3 মাসের ভাড়া বাকি আছে, তাই নাকি? সরকারের কাছে আবেদন করব। আচ্ছা, আবেদন সরকারের করবেন। কাছে টাকা দাও, ভাড়া বাকি আছে। এরাহিনা মাঝখানে আপনাকে দিয়ে শেষ করতে চাই। রাজনৈতিক হয়তো নামাডল চলছে নানা ইস্যুতে, কিন্তু সেটি সরকার পতন হয়ে যাওয়ার মতো কোনো অবস্থা আসলে আপনার দৃষ্টিতে মনে হয় কিনা? বিরোধী দলের যে দাবি, কোন আন্দোলনে তারা এটি শেষ বাক্যে রাখে। আপনাকে প্রথম বলি যে আসলে বাংলাদেশে বহু বছর ধরে অনুগত বিরোধী দল থাকতে থাকতে যে কোনো সরকার মনে করে যে বিরোধী দল মানে একটা অনুগত বিরোধী দল থাকবে, বিরোধী দল মানে স্ট্রং বিরোধী দল থাকবে, এটাই হলো গণতন্ত্রের একটা বড় কথা। দ্বিতীয় হলো যে এই যে যেটা আমাদের ইয়ে সম্পর্কে, বিদ্যুৎ সম্পর্কে বলছি, আমাদের তো এখন উৎপাদন হয় 16,000 মেগাওয়াটের একটু বেশি, এখন লোডশেডিং হচ্ছে 3,500। একটা ব্যাপার বলি যে আওয়ামী লীগের এই 15 বছরে আসলে ওই যে বেসরকারি খাত ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট গুলিতে যে পরিমাণ মানে এত উচ্চ ট্যারিফ ছিল, যার দায় কিন্তু সরকারকে নিতে হয়েছে। সেই বুঝা কিন্তু এখন সেই বুঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আর একটা হলো আমি যেটা বলতে চাই সেটা হলো যে ফেব্রুয়ারিতে উপসাগরে যুদ্ধ বাঁধার পরই তো আমাদের সরকার সচেতন হওয়ার কথা ছিল যে সামনে আরো বড় কিছু হতে পারে। কেন আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় এ ব্যাপারে আগের থেকে সতর্ক হলো না? মহেশখালীতে যে টার্মিনালে আগুন লেগে ত্রুটি হয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, স্যাবোটেজও হইতে পারে, যেটাই ঘটুক না কেন তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসবে। আমার মনে হয় যে এটা এখন সত্যি একটা বড় ক্রাইসিস আমাদের জন্য আর কি। কারণ আপনি জানেন যে আমাদের নগর জীবন না, গ্রামের জীবনও কিন্তু এই বিদ্যুৎ নির্ভর হয়ে গেছে। একবার মানুষ সুবিধা পেলে সেই সুবিধার থেকে বঞ্চিত হতে চায় না। আমি আশা করব যে আমরা সবাই চাই যে এই অন্তত এই পার্লামেন্ট লাইভলি হোক এবং সরকারি দল এবং বিরোধী দল মিলে ক্রাইসিস গুলো মোকাবেলা করুক। জি অবশ্যই। আমি আমরা 10 সেকেন্ড একটু বলতে চাই। শোনেন, যেহেতু আমাদের সাংবাদিক ভাই শেষ করেছে, যে 11 দলীয় জোট তাদের তো ছায়া মন্ত্রিসভা আছে, ছায়া প্রধানমন্ত্রী আছে, আগামীতে কর্নেল অলি আহমেদ ছায়া রাষ্ট্রপতি হতে যাচ্ছে এবং ছায়া মন্ত্রিসভা নাই এখন বানানো। ছায়া প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। না, আমার কথা হলো কর্নেল অলি সাহেব প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, বলা যায় না। আপনাদের যে আপনারা শুধু শুধু হুইপকে ঠিক করেন, স্বপ্ন দেখেন। আপনাদের যে আসলে এই যে ছায়া জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি তার পক্ষ থেকে একটি সমাধান আপনারা প্রেস ব্রিফিং করে জাতির সামনে হাজির করেন। যদি আপনারা সরকারের থেকে ভালো পরামর্শ আপনারা হাজির করতে পারেন, আমি আপনাকে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কথা দিচ্ছি, আপনাদের পরামর্শগুলো গ্রহণ করবেন। আপনারা আমরা একটা ইয়ে দিয়েছি, নাহিদ ইসলাম একটা ইয়ে দিয়েছে। নাহিদ ইসলাম ওইটা ফেসবুকে পোস্ট আর আনুষ্ঠানিকভাবে বলা এরকম না। ঠিক আছে, আমরা ছায়া যে প্রতিমন্ত্রী আছে, মন্ত্রী আছে, জ্বালানি এবং বিদ্যুৎ, আনুষ্ঠানিকভাবে তাকে আসলে দিয়ে আপনারা সরকার সাংবাদিক আপনাদের সম্মেলন কাছ করান। থেকে না, প্রতিক্রিয়া ছায়া চায়। মন্ত্রণালয় এখনো করা হয় নাই, করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। এলাহিনা আজকে অনেক ধন্যবাদ রাশেদ খান এবং একই সাথে ফরিদুল হক, আপনাকেও ধন্যবাদ।